আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমরা এক থাকবো, না আমরা আবার আলাদাভাবে লড়বো। এই প্রশ্ন আজকে এই জন্য করছি, বিজয়ী পরিবর্তন হয় যখন এই নতুন বিজয়ী আসে, কোন ইতিহাস সেই বিজয়ী তার মতো করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে, জনগণের অধিকারকে তারা বিনয় করার চেষ্টা করে। আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্টকে অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত নিতেও চায় না। কিন্তু বিজেপির বিজয়ী বল যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাই নয়, আমার বয়সটা রক্ত দেওয়া, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতির জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোন মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষের ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে যে আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আজ যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। আজকে প্রয়োজন মতভেদ থামানো নয়, আজকে প্রয়োজন আমাদের মত জনগণের কল্যাণে, আমাদের মতের পার্থক্য জনগণের কল্যাণে ঐক্যে নিয়ে আসা। আমরা জনগণের কল্যাণ চাই, আমাদেরকে আজকে এক জায়গায় সে দাঁড়িয়ে ধরে আমাদের লক্ষ্য হতে হবে মানুষের সমৃদ্ধি। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যবোধ হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যবোধ হবে আল্লাহর শাসন, ঐক্যবোধ হবে আমাদের ইসলামিক চেতনা এবং মূল্যবোধ। আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না, আমাদের শেখায়। আজকে যদি আমি ইতিহাসে শিক্ষা না দেই, তাহলে আমি শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনদিন কোন কালে কোন সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়। এই সংবিধান জনগণের সংবিধান। জনগণের সংবিধানের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা সংসদে গিয়ে দাপট দেখাচ্ছেন, আমি তরুণ ভাইকে বলবো, আপনাদেরকে আরো বলিষ্ঠ হতে হবে। প্রথম দিন আপনারা যে ভুলটি করেছেন আবার করবেন না। সেদিন আপনাদের ওয়াকআউট নয়, আপনাদের সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিতে দেওয়া উচিত হয় নাই। কতক্ষণ থাকা উচিত ছিল, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি তার ভাষণ প্রত্যাখ্যান না করবে। ভুল পথে হাঁটলে কোনদিন সঠিক জায়গায় পৌঁছা যায় না। জামায়াতে ইসলাম হিন্দ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হচ্ছে, যার উদ্দেশ্য ছিল, যেটা মৌলানা আলা মওদুদী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল ইসলামী নীতি নির্ভর সমাজ ব্যবস্থা গঠন করার। সেই উদ্দেশ্য 41 সনে যাত্রা শুরু হয়েছে। তারপরে 47 সনে আমরা একটা মুসলমান ভূখণ্ড পেলাম, কিন্তু ইসলাম পেলাম না। দেশ পরিবর্তন হলো, কথা ছিল সেখানে ইসলামী চিন্তা চেতনা আদর্শ বাস্তবায়িত হবে, কিন্তু সেটা হলো না। তারপরে দেখলাম নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে 1949 সালে সরওয়ার্দী সাহেবের নেতৃত্বে, মৌলানা ভাসানী সাহেবের নেতৃত্বে, যার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তার মানে আদর্শ কিন্তু কাছাকাছি, মূল্যবোধ কিন্তু ইসলাম ধর্মীয়, কিন্তু সেখানেও দেখলাম আমাদের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে। একজন আমরা বলছি আমাদের হবে লক্ষ্য ইসলামী নীতি নির্ভর, আরেকজন বলছে তাদের লক্ষ্য হবে জনগণের অধিকার। আমরা একজন চেয়েছি আল্লাহর শাসন, আরেকজন চাচ্ছি আমরা জনগণের শাসন। এখানে বিভেদ ছিল না, এখানে সমন্বয় করা প্রয়োজন ছিল। আল্লাহকে ডিনাই করে পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। 90% মুসলমান যেখানে বাস করে, সেখানে আল্লাহ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কাজে কাজে থাকতে হবে। সেখান থেকে আমরা ধাপে ধাপে 52তে আসলাম ভাষা আন্দোলন নিয়ে। আজকে আমার যে ভাই বললো আমরা মেজরিটি বাংলায় কথা বলি, আমাদের ভাষা নিয়ে প্রশ্ন করতে হবে কেন?
কিন্তু কোন মাইনরিটি আমাদেরকে ডিনাই করার চেষ্টা করেছে। সেদিন মেজরিটির কথা তারা শুনতে পারে নাই। তারপরে আসছে 58 সনের সে আইয়ুব খানের মার্শাল ল, আমার অধিকারকে সংকুচিত করা হয়েছে। তারপর ধরে আসছে 69 গণ আন্দোলন, যেখানে আবার রাজপথ কথা বলেছে, যেখানে আবার নেতাদের মুখের কথা জনগণ কেড়ে নিয়ে রাজপথে সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা দেখেছি এখানে উদ্ভব আইয়ুব খানের পতন। তারপরে দেখেছি 70 নির্বাচন, যেখানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেছে। জামাত ইসলাম জনগণের রায় পায় নাই, কিন্তু তার আদর্শ ইসলামী চেতনা মূল্যবোধ থেকে সে সরে যায় নাই। তারপরে আমরা দেখলাম শুরু হলো বুট্টু সাহেবের ষড়যন্ত্র। আসলো 71, সে 71 আমরা কি দেখলাম? বর্বরোচিত ভাবে আমাদের উপর হামলা করা হলো। আমি বলছি যারা মনে করে পাকিস্তান হামলাটা আমাদের উপরে করে নাই, এখানেই শুরু হয়েছে বিভেদ মতভেদ। বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ করার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কাজে বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতার বিরুদ্ধে থাকতে পারে না। আজকে এই যে প্রজন্ম, এই যে আমার নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখন 85 হয় না, বাংলাদেশের চেয়ে বয়স ছিল। সে কি করে যুদ্ধ বিরোধী হয়, সে কি করে মানবতা বিরোধী হয়? প্রিয় ভাইরা, আমি দুটি কথা বলে এখানে শেষ করতে চাই, সময় আপনাদের কম। আজকের এই পথে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই গল্প আমাদের এখনো শেষ হয় নাই। এই গল্প চলবে, এই সংগ্রাম চলবে যতকাল মানব সভ্যতা টিকে থাকবে। নানাভাবে বাড়ানো একদিকে হয়েছে, 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, এবং এইবার বাস্তব কারণে স্কুলটা বন্ধ করে আগেই ছুটি দেওয়া হয়েছিল, যার জন্য হচ্ছে একটা যে সময় ধরে মানুষের যাওয়া, আগে যে হুড় করে যাওয়ার থেকে এটা কিন্তু বেড়েছে, যার জন্য অনেক সময় যাওয়াটার যে জটিলতাটা হয় এটা হয়তো অনেক কম চোখে পড়েছে। আমি হওয়াটা স্বাভাবিক দেখছি, কারণ এত কোটি মানুষ যখন ঢাকা শহর ছাড়ে, বিভিন্ন জেলা সদর থেকে ছাড়ে, তখন এইটা বাস্তবতা হয়। কিন্তু তারপরও এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এইবারের আমরা দেখি অন্য সময় দুর্ঘটনার একটা বড় বিষয় হয় হাইওয়েতে মোটরসাইকেল, কিন্তু এইবার জ্বালানি সংকটের কারণে এইটা কম ছিল। আমি নিজেও পদ্মা সেতু দিয়ে আসা যাওয়া করেছি, কিন্তু অতীত দিনে যে পরিমাণ মোটরসাইকেল দেখেছিলাম এবার চোখেই ওই অর্থে বললে ছিলই না, যা ছিল হিসাবের মধ্যে না। এবং আমি একটু আগে হচ্ছে একটি গণমাধ্যমে দেখছিলাম যে 10 দিনের সড়কে শুধুমাত্র সড়কে নিহত হয়েছেন 274 জন। আমি ওইটাই বলতে চাইছি যে তাহলে আমাদের হিসাব হওয়া উচিত ছিল অতীতের তুলনায় এবার দুর্ঘটনার পরিমাণ কম হবে, কিন্তু আপনি ওই অনুপাত যদি হিসাব করেন তাহলে কিন্তু কম হয় নাই। সবচেয়ে দুঃখের এবং ক্ষোভের কথা হচ্ছে আমাদের এই যে দৌলদিয়ায় যে যাত্রীবাহী বাস যেটা হলো, আমাদের ট্রেন ক্রসিং এর কারণে যে দুর্ঘটনার শিকার হলো, এবং সর্বশেষ আমাদের যে পাহাড়ি অঞ্চলে বাস খাদে পড়লো, এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা কিন্তু একেবারেই আশা করিনি। তবে এই জায়গাটা আমরা যে কথাটা বহুদিন ধরে বলে আসছি, আমরা শুধু না, মানে আমি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না, এটা নিয়েও তো আমরা একটু এক্সপার্টদের সাথে কাজ করি, তার থেকে আমরাও শিখেছি এবং আমরাও বলি অনেক সময় এইটা শুধুমাত্র দুর্ঘটনা জনিত মৃত্যু বললে যথাযথ হবে না। কোনোটা হ্যাঁ দুর্ঘটনা আছে, নাই তা না, কিন্তু কোনোটা হচ্ছে আমরা বলি কাঠামোগত হত্যাকাণ্ড। যেমন ধরুন আপনি অন্যটা না যাই, দৌলদিয়ার জায়গাটা দেখেন যে আমাদের মতো দেশে এত ডেভেলপমেন্ট, আমরা পদ্মা সেতুর কথা বলি, মেট্রো রেলের কথা বলি, আমরা কি বলে নদীর তলে রাস্তা, তাই না, টানেল। তা সেই জায়গায় দৌলদিয়ার মতো জায়গা এবং এই ধরনের আরো অনেক জায়গা আছে, কিন্তু এটা অনেকে খবর রাখি না আমরা, যে গাড়িটা ওঠা এবং ফেরত যাওয়াটা কেন নিরাপদ করতে পারবো না, এরকম কেন আমরা কাঠামো করতে পারবো না। তো অনেক ক্ষেত্রে সংকটগুলো এইটা হয়, খালি সচেতনতার উপরে নির্ভর করে তা না, সচেতনতা থাকবে। যেমন একটা কথা আসছে, কারণ আমিও খুব ছোটবেলা থেকে ওই রাস্তায় যাতায়াত করা মানুষ, আমি পদ্মার ওপারের মানুষ, খুলনার, কিন্তু এখন হয়তো পদ্মা সেতুর কারণে এদিকে আমাদের যেতে হয় না। কিন্তু দেখেন এখনো আমি কিছুদিন আগে ওইদিকে গিয়েছিলাম কুষ্টিয়া যাওয়ার জন্য, ওইখানে কিন্তু নামার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। অনেকে দেখি যে অনেকে বলে যে মানুষ তো যাওয়ার সময় নেমে যেতে পারতো, এটা করতে পারতো, কিন্তু আগের দিনে তো যখন ফেরিতে কোনো বাস উঠতো তখন তো যাত্রীদেরকে সম্ভবত জোর করে নামিয়ে দেওয়া হতো। সেটা হতো, আমি বলছি যে ধরেন ওই সময় পরিবেশ পরিস্থিতি আমাদের অত আর্থিক সক্ষমতা ছিল না, কাঠামোগত অত ডেভেলপমেন্ট করার কথা ছিল না, মানে ছিল না, কিন্তু এখন তো সেই পর্যায়ে পার হয়ে গেছে। আমরা সেই 70 দশক থেকে এই অঞ্চলে আসা যাওয়া করেও আমরা দেখেছি। আমি বলছি যে এখন এই ধরনের কাঠামোগত হত্যাকাণ্ডের বিষয়টা কিন্তু চলে আসছে। আপনি ধরেন রেল স্টেশন যেখানে ক্রসিং থাকে,
তাহলে এখানে কেন আমি ওই ধরনের কাঠামো নির্মাণ করব না? তার মানে আমি যদি যাত্রা নিরাপদ করতেই হবে শুধুমাত্র ঈদ না অন্য সবসময়ের জন্য, তাতে কখনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা আমরা বুঝলাম, কিন্তু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার যাতে কেউ না হয় এটা মনে রাখতে হবে। আর একটা বড় সংকট হচ্ছে, আমি দেখি এই যে ধরেন এটা এখন ঘটনা আছে চলতে সময় আমরা আলোচনা করলাম, দেখবেন একটা কাগজে কলমে তদন্ত কমিটি হবে, তারপরে আমরা আবার ভুলে যাবো, একই ঘটনা ভুলে ঘটতে যাবো থাকবে। একটা ওই যে কয় টাকা দেবো, জি। মানে এইটা দিয়ে আর সাধারণ মানুষ গরিব মানুষের কিন্তু চোখের পানি বেশিক্ষণ ধরে রাখার সময় হবে না, কারণ তাদের তো কাজের মধ্যে যেতে হবে, জীবনযাত্রার দিকে যেতে হবে। কিন্তু জি, এই কিন্তু এখানে ঘটনাটা রিনোসেন্ট আমাদের প্রিন্স, একেবারে আপনি কি প্রত্যাশিত এখানে না। একটু ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয়টা একটু আনবেন কিনা, যে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা এখনো ঠিক রকম ভাবে কি করতে পারছি এই স্বাধীনতার 55 বছরেও, যে একটি ট্রেন যখন হচ্ছে বিকল হয়ে ট্রেন লাইনের উপর